বিসমিল্লাহির রহমানির রহিম। শূন্য থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাকাউন্টিং থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, কোন কোন টপিক থেকে আসতে পারে, আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। বিগত পর্বগুলোতে আমরা সেগুলো আলোচনা করেছি এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, পণ্য সংক্রান্ত লেনদেন। এই পণ্য সংক্রান্ত লেনদেন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বলো, জগন্নাথ বলো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ সহ সকল বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই টপিকটা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারো এবং এই ভিডিওটি খুব সুন্দর করে নোট করতে পারো, আমার বিশ্বাস তুমি যে কোনো বই পড়ো না কেন তোমার আর কোনো সমস্যা থাকবে না এই টপিক থেকে। তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করে দেব। শুরু করে দেওয়ার আগেই বলি, অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটি দেখতে হবে। যদি শুধু দেখার জন্য এখানে এসে থাকো যে দেখি ক্লাস কেমন হয়, তাহলে আশা রাখছি তুমি একদম বেনিফিট পাবা না। যদি তুমি খাতা কলম নিয়ে হেডফোন লাগে এরপর ক্লাসটি করো, আমার বিশ্বাস তুমি সম্পূর্ণ টপিকটি বুঝবা এবং এখান থেকে 1 থেকে 2 নম্বর কমন পাবা ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করে দেই। সো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, এই যে এইরকম যদি চশমা দিয়ে সুন্দর করে নিজেকে চকচকা ঝকঝকা দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘুরে বেড়াইতে চাও, বিশ্ববিদ্যালয়ের মধ্যে হ্যান্ডসাম হয়ে ঘুরে বেড়াইতে চাও, যদি বান্ধবী নিয়ে ঘুরতে চাও, যদি বন্ধু নিয়ে ঘুরতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এখন পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। সো পরিশ্রম আর পড়াশোনা কিভাবে করবা? সো আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু গাইডলাইন থাকে, ইনশাল্লাহ আজকেও আমি ভিডিওর মাঝে গিয়ে 2-1 মিনিট কথা বলবো, সমস্যা নেই। সো আমরা তাহলে ক্লাসটি শুরু করে দেই। আমরা আজকে শিখব পণ্য সংক্রান্ত লেনদেন বিশ্লেষণ। তোমরা এখান থেকে ইনশাল্লাহ 1 থেকে 2 নম্বর কমন পাবা। সেই পণ্য সংক্রান্ত লেনদেন বিশ্লেষণটা আসলে দুইভাবে হয়। একটা হচ্ছে আমাদের কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতি, আর একটা হলো অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। তাহলে আমি একটা এখানে দাগ দিলাম, এই দিকে যা লিখবো সেগুলো হলো কালীন বা কালান্তিক। সেগুলো কি? কালীন বা কালান্তিক। আর এদিকে যা লিখবো সেটা হবে অবিরত বা নিত্য, অবিরত বা নিত্য মজুদ। বুঝতে পেরেছ? তাহলে এদিকে থাকবে কালীন বা কালান্তিক আর এদিকে থাকবে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। এখন কোশ্চেন ভাইয়া, এই কালীন বা কালান্তিক, অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিটা কি? শর্টকাটে মনে রাখো, কালীন বা কালান্তিক মানে স্বাভাবিক। কি স্বাভাবিক? একটু পরে আমি বলবো তোমাকে। কালীন বা কালান্তিক মানে কি? স্বাভাবিক। এটা সমান সমান দিয়ে লেখো স্বাভাবিক। কি স্বাভাবিক হবে একটু পরে আমি বলবো। আর অবিরত বা নিত্য মানে কি? এই অবিরত বা নিত্য মানে সমান সমান দিয়ে নিচে লেখো, যেখানে ক্রয় পাবা, যেখানে ক্রয় ফেরত পাবা, ক্রয় ফেরত, যেখানে ক্রয় বাট্টা পাবা। কি বাট্টা বলো তো? ক্রয় বাট্টা পাবা, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন। আর একটা কি বলো তো? ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন হবে এটা, হ্যাঁ, ক্রয় পরিবহন দিবা। তাহলে এগুলা তুমি যেখানে দেখতে পাবা সেই জায়গাটায় দিবা মজুদ পণ্য। এগুলার পরিবর্তে কি হবে বলো তো? মজুদ পণ্য দেব। মজুদ পণ্য। তাহলে কি শিখলা? খুবই মনোযোগ দাও। পণ্য সংক্রান্ত লেনদেন বিশ্লেষণ অধ্যায়ে 2টো টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো কালীন বা কালান্তিক আর অবিরত বা নিত্য। কালীন বা কালান্তিক পদ্ধতিটা হলো স্বাভাবিক আর অবিরত বা নিত্য পদ্ধতিটা হলো অস্বাভাবিক। কি অস্বাভাবিক? আমরা যেখানে যেখানে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন খুঁজে পাবো সেই জায়গায় এগুলা না লিখে মজুদ পণ্য লিখব। বুঝতে পেরেছো? আসো আমরা এক্সাম্পল দিই, তাহলেই বুঝতে পারবা। আমি প্রথমে লিখলাম যে ধারে পণ্য ক্রয়, এর জাবেদা কি হবে বলো তো? ধারে পণ্য ক্রয়ের জাবেদা কি? কে বলতে পারবা? ধারে পণ্য ক্রয়ের জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট।
পাওনাদার হিসাব ক্রেডিট। এইটা আমাদের সাধারণ একদম সাদা মাত্রা জাবেদা না? ধারে পণ্য ক্রয়ের আমরা জাবেদা কি জানি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব। এই যে সাদা মাটা যেগুলো জাবেদা সেটা হলো কালীন বা কালান্তিক জাবেদা। এখন দেখো তো এই জায়গায় ক্রয় লেখা আছে না? জাবেদা করার ক্ষেত্রে এখানে ক্রয় পাচ্ছি, তাহলে এই ক্রয়ের পরিবর্তে আমরা যদি এই যে ক্রয়ের পরিবর্তে আমরা কি দেব? মজুদ পণ্য। কোথায়? অবিরত বা নিত্যতে। তার মানে অবিরত বা নিত্য মজুদে যদি আমরা জাবেদা দিতে চাই তাহলে এখানে ক্রয় হিসাব না লিখে মজুদ পণ্য লিখব। মজুদ পণ্য ডেবিট এবং ক্রেডিট পাওনাদারই থাকবে। পাওনাদার, পাওনাদার ক্রেডিট। আবারও বলি, কিছুই না ভাই, আমরা পণ্য সংক্রান্ত হিসাব নিকাশ শিখতেছি। এক, কালীন বা কালান্তিক। দুই, অবিরত বা নিত্য। কালীন বা কালান্তিক পদ্ধতিতে যদি আমরা জাবেদা দিতে চাই সেটা হলো জেনারেল জাবেদা। একদম যেভাবে আমরা সারা জীবন জাবেদা দেই সেই জাবেদাটারই নাম হলো কালীন বা কালান্তিক জাবেদা। ওকে ওকে। এখন অবিরত বা নিত্যটাকে ওই স্বাভাবিক জাবেদা দেওয়ার পর তুমি দেখবা যে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাটা, ক্রয় পরিবহন কোথাও আছে কি না। যদি থাকে সেই জায়গাটাতে এইগুলা ওইটা রিমুভ করে দিয়ে শুধু মজুদ পণ্য লিখবা। এখানে কি আমি পাওনাদার লিখেছি বলো তো? পাওনাদার নেই, সেজন্য পাওনাদারটা রিমুভ না হয়ে মজুদ পণ্য বসলো না। কেন পাওনাদারই লিখছি? কারণ এখানে তো পাওনাদারটা নাই লিখা অবিরত বা নিত্যর ক্ষেত্রে, বুঝো না? এই জন্য তাহলে আমরা কেন আমরা এখানে মজুদ পণ্য নিয়ে আসলাম বুঝতে পেরেছো? কারণ কালীন বা কালান্তিকে ক্রয় হিসাবে লিখতে হয়, আর এখানে ক্রয় হিসাবের বা এগুলোর পরিবর্তে মজুদ পণ্য লিখতে হয়। আর এটা মজুদ পণ্য শুধুমাত্র আসবে ক্রয়গুলোর ক্ষেত্রে, বিক্রয় সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে না। শুধু ক্রয় সংক্রান্ত যেগুলো সেগুলোর ক্ষেত্রে মজুদ পণ্য। ওকে, আশা রাখছি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি হয় বলো তো? ক্রয় হিসাব ডেবিট করলে কি হয় কে বলতে পারবা? ক্রয় হিসাব ডেবিট করলে ব্যয় বৃদ্ধি পায়। কি হয়? ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পাওয়া মানে তো যোগ হওয়া, তাই না? ব্যয় বৃদ্ধি পায় লিখবা, ব্যয় বৃদ্ধি পায় বা ব্যয় যোগ হয়। ওকে। আর একটা কি হয় বলো তো? ওই বিয়োগ হয়। ওই বিয়োগ হয় মানে কি? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মনে রাখবা, ক্রয়টা সারা জীবনই ডেবিট। ম্যাক্সিমাম ক্ষেত্রে 99.99% এক্সেপশন ব্যতীত সারা জীবন কিয়ামতের আগের দিন পর্যন্ত ক্রয় হিসাব ডেবিট। ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া মানে ওই মাইনাস হওয়া। ওকে। আর পাওনাদারটা হলো সবসময় দায়। দায়টা ক্রেডিট হওয়া মানে দায়টা বৃদ্ধি পাওয়া। বুঝতে পারছো? দায়টা ক্রেডিট হওয়া মানে দায়টা বৃদ্ধি পাওয়া। দায় বৃদ্ধি পাওয়া মানে এল প্লাস হওয়া। এবার এদিকে আসো, এই মজুদ পণ্যটা কি? সম্পদ। মজুদ পণ্য কি? সম্পদ। তাহলে মজুদ পণ্য সম্পদ ডেবিট হওয়া মানে এ প্লাস হওয়া, আর পাওনাদারটা হলো দায়। দায় মানে কি? এল প্লাস। বুঝো নাই? কারণ ধারে ক্রয় করলে তো পাওনাদার, আর পাওনাদার বৃদ্ধি পেলে কি হয়? প্লাস হয়। দায় বৃদ্ধি পেলে যোগ হয়, যে ক্রেডিট যোগ হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে কেন মজুদ পণ্য ডেবিটে যোগ হইলো এটা কি বুঝতে পারছো? এ প্লাস হইলো কারণ মজুদ পণ্যটা একটা সম্পদ, এই কারণে। সো প্রথমটা যদি বুঝে থাকো পরেরগুলো আরো সহজেই বুঝবা। পরেরটা দেখো, নগদে পণ্য ক্রয়। বলো, নগদে পণ্য ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এইটা জাবেদা না? তো এখন অবিরত বা নিত্য মজুদে যদি আমি জাবেদাটা দিতে চাই কিভাবে দেবো বলো তো? এই শুধু ক্রয়ের পরিবর্তে আমরা কি দেখবো? এখানে মজুদ পণ্য। মজুদ পণ্য ডেবিট, আর পাওনাদারটা তো পাওনাদারই থাকবে। পাওনাদার ক্রেডিট, তাই না? তাই কিন্তু তাহলে ক্রয় করলে কি হয়? ওই যে ব্যয় বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব কি হয় বলো তো? হ্রাস পায়। একই জিনিস, ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এটা লিখবা, যে কোনো একটা থাকতে পারে, কিন্তু হয় ব্যয় বৃদ্ধি পাওয়া লিখে থাকবে তো মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া, বা ওই মাইনাস হওয়া, একই তো কথা। আর নগদান হিসেবে ক্রেডিট হওয়া মানে কি? নগদটা হলে সম্পদ, সম্পদ ডেবিট হলে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ ক্রেডিট হলে সম্পদ হ্রাস পায়। তার মানে এখানে এ মাইনাস হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো? এখানে আমি পাউন্ডটা লিখছিলাম কেন? এখানে তো নগদান হিসাব হবে, তাই না? নগদান হিসাব। ওকে, এখানেও তো নগদান, এখানেও এই কারণে নগদান। ওকে, তাহলে মজুদ পণ্যটা আমাদের কি? অ্যাসেট। তাহলে অ্যাসেট যদি ডেবিট হয় তাহলে অ্যাসেটটা প্লাস হয়, আর নগদান হিসাবটা কি? অ্যাসেট। অ্যাসেট ক্রেডিট হলে সম্পদটা আবার মাইনাস হয়।
বুঝতে পেরেছো? অ্যাসেট ক্রেডিট হলে সম্পদটা মাইনাস হয়, আবার অ্যাসেট ডেবিট হলে সম্পদটা প্লাস হয়। ওকে, আশা রাখছি বুঝতে পেরেছো। আর পরেরটাতে আসো, কৃতপণ্যের পরিবহন খরচ। 3 নম্বর যাবে দেখি কৃতপণ্যের পরিবহন খরচ। বলো তো পরিবহন খরচটা কি ব্যয় না? হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের আন্ত পরিবহন বা ক্রয় পরিবহন। তাহলে আমরা লিখলাম আন্ত পরিবহন ডেবিট। যেহেতু কৃতপণ্যের পরিবহন খরচটা সাধারণত নগদে দেওয়া হয়, এখানে যেহেতু কোনো কিছু বলা নাই অবশ্যই নগদে দিছে, আর আমরা জানি পরিবহন খরচ অলওয়েজ নগদে দেওয়া হয়, তার মানে নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? তাহলে পরিবহন খরচটা জানি কি? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। দেখো তার মানে ব্যয় যেহেতু ডেবিট হয়েছে তার মানে ব্যয়টা বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পাওয়া মানে মালিকানা সত্ত্ব কমে যাওয়া, আর মালিকানা সত্ত্ব কমে যাওয়া মানে ওই মাইনাস হওয়া। বুঝতে পারছো? আশা রাখছি বুঝতে পারছো। আর নগদান হিসাব ক্রেডিট হওয়া মানে কি? এই যে এখানে দেখো নগদান হিসাবটা যখন ক্রেডিট করলাম এ মাইনাস করলাম, তার মানে নগদ ক্রেডিট হলে সারা জীবনেই এ মাইনাস হয়। বুঝতে পারছো? এখন এই জাবেদাটা তোমরা করতে পারবা না? পারবা। এই আন্ত পরিবহনের জায়গায় এই যে লিখছিলাম ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন, এই আন্ত পরিবহনের জায়গায় কি দিবা? শুধু মজুদ পণ্য ডেবিট, আর ক্রেডিট কি হবে বলো তো? নগদান হিসাব ক্রেডিট। মজুদ পণ্যটা হলো তোমার সম্পদটা ডেবিট হওয়া মানে এ প্লাস হওয়া, নগদান হিসাব ক্রেডিট হওয়া মানে এ মাইনাস হওয়া। বুঝতে পারলা কি না বলো? আশা রাখছি বুঝতে পারছো। দেখো মজুদ পণ্য যখনই ডেবিট হয়েছে এটা প্লাস হয়েছে, তাই না? তার মানে মজুদ পণ্য সম্পদ ডেবিট হলে ক্রেডিট। যদি মজুদ পণ্যটা ক্রেডিট হইল তখন কি হইতো বলো তো? মজুদ পণ্য ক্রেডিট হইলে তখন কি হইতো? তখন এটা মাইনাস হইতো। বুঝতে পারছো? আশা রাখছি তোমরা এটা বিষয় বুঝতে পারছো। আবার দেখো এই ক্রয় হিসাব ডেবিট, এই যে আন্ত পরিবহনটাও ব্যয়, তার মানে এগুলো সব ব্যয়টা যখন ডেবিট হয় ব্যয়টা বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পাওয়া মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া মানে ওই মাইনাস হওয়া। সো আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। সো যদি এই বিষয়টা তোমরা বুঝে থাকো তাহলে এবার আমরা মুছে দিয়ে পরবর্তী অংশে চলে যাব। ওকে, সো আসলে এখানে এগুলো কঠিন কোনো কিছুই না, এগুলো সবই সহজ। যদি তোমরা একটু শুধু মনোযোগ দাও ভাই তাহলে বুঝতে পারবে। এগুলা অনেকেই দেখা যায় যে অনেক কঠিন করে শেখায়, তোমরা যদি জাস্ট এতটুকু মনে রাখো তাহলেই হয়ে যায়। বুঝো নাই? ওকে, আসো। তো এবার আমরা দেখবো ধারে কৃতপণ্য ফেরত। তাহলে ধারে কৃতপণ্য ফেরত জাবেদা কি হবে বলো? সাধারণত জাবেদা কি হয়? ধারে কৃতপণ্য ফেরত, তার মানে কি? ক্রয় করে ফেরত দিছে, তাই না? তার মানে কি? ক্রয়ের বাচ্চা কাচ্চাগুলো কি হয়? সবসময় উল্টাটা হয়, মানে ক্রয় যদি ডেবিট হয় ক্রয়ের বাচ্চা কাচ্চা ক্রেডিট হবে, তার মানে ক্রয় ফেরতটা কি হবে? ক্রয়ের বাচ্চা কাচ্চা হলো ক্রয় ফেরত, তার মানে ক্রয় ডেবিট ক্রয় ফেরত হবে ক্রেডিট। বুঝতে পারছো? তাহলে ক্রয় ফেরতটা কি হবে বলো তো? ক্রেডিট। ক্রয় ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট। আমরা দিলাম ক্রয় ফেরত ক্রেডিট। এখন ডেবিট কি হবে বলো তো? ডেবিট নগদান হিসাব না, মনে রাখবা ফেরত সাধারণত ধারে বিক্রিকৃত মালটাই ফেরত হয়, নগদ টাকার মাল কখনো সহজে ফেরত নেয় না। ধারে বিক্রিকৃত যেটা হয় সেটাই সাধারণত ফেরত হয়, তার মানে এখানে হবে পাওনাদার ডেবিট। বুঝতে পারলা? তাহলে এখন বলো তো পাওনাদারটা ডেবিট হওয়া মানে কি? ব্যয় হ্রাস পাওয়া মানে কি? এলটা কমে যাওয়া, তাই না? ব্যয় হ্রাস পাওয়া মানে এলটা কমে যাওয়া, তার মানে এল কমে যাওয়া মানে কি? দায় হ্রাস পাওয়া। ওকে, এবার আসো তো ক্রয় ফেরত ক্রেডিট। আচ্ছা বলো তো ক্রয় করলে আমাদের কি হয়? ব্যয় হয়, আর ব্যয় হলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, তার মানে ব্যয় বৃদ্ধি পাওয়া মানে মালিকানা সত্ত্ব কমে যাওয়া মানে ওই মাইনাস হওয়া। এখন এই ক্রয়ের উল্টাটা ঘটছে, মানে ক্রয় ফেরত ঘটছে, তার মানে ক্রয় করছিলাম ব্যয় হয়ে গেছিল, এখন কি হয়েছে? ক্রয়টা ফেরত দিছি, তাহলে এখন কি হবে? সেটা আয় হয়ে যাবে, মানে ব্যয়টা কমে যাবে, তাই না? ব্যয়টা কমে যাবে, তার মানে ক্রয় ফেরত হওয়া মানে কি? ওইটা কি হবে বলো তো? প্লাস হবে, কারণ আমাদের কি হয়েছে? ব্যয়টা কমে গেছে, ব্যয় কমে গেলে ওই বৃদ্ধি পায়, ওই বৃদ্ধি পাওয়া মানে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাওয়া। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এবার আসো অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে। অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিটা হলো পাওনাদার আমাদের কি করতে হবে?
পাওনাদার আমাদের কি করতে হবে, পাওনাদারটা পাওনাদারই রাখতে হবে, পাওনাদার ডেবিট রাখতে হবে, তাই না? পাওনাদার ডেবিট মানে কি এল মাইনাস। এখন ক্রয় ফেরত যেহেতু আছে শোনা, এই অবিরত বা নিত্য মজুদ পদ্ধতির ক্ষেত্রে এই ক্রয় ফেরতটা কি লিখবো, ওই ক্রয় ফেরতটা কি ক্রয় ফেরতের পরিবর্তে কি লিখবো, মজুদ পণ্য, তাই না? মজুদ পণ্য। মজুদ পণ্য লেখা মানে কি, মজুদ পণ্যটা তো তোমার সম্পদ, সম্পদ মানে কি এ মাইনাস হওয়া। আবারও বলি, ভুল করা যাবে না। আমরা অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে যখন জাবেদা দিব সেক্ষেত্রে তখন কি হবে, পাওনাদারটা তো পাওনাদারই লিখলাম। এই যে ক্রয় ফেরত, আমি বলেছিলাম কি এই যে ক্রয় ফেরত, ক্রয় পরিবহন এগুলো থাকলে সেগুলোর পরিবর্তে মজুদ অবিরত বা নিত্য মজুদ পদ্ধতির ক্ষেত্রে কি দিতে হয়, মজুদ পণ্য। তো আমি এই যে মজুদ পণ্য লিখে ফেলছি এখানে, আর এটা না লিখে মজুদ পণ্য, এটা তুমি বুঝোই। তখন মজুদ পণ্যটা তো সম্পদ, সম্পদ ডেবিট হলে সম্পদ বাড়ে, আর এখানে যেহেতু সম্পদ ক্রেডিট হয়েছে এই জন্য দেখো সম্পদটা কমে গেছে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তো পরেরটাতে আসো, এর পরেরটা দেখো, পরেরটা দেখো, তাহলেই বুঝতে পারবা। যদি সমস্যা থাকে আবারও ডিভাইস করবা, পরবার আবার দেখবা, ব্যাক করে দেখবা, ইনশাল্লাহ বুঝবা। এত ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সহজ বিষয় ভাই। ধারে ক্রয়ের মধ্যে সৃষ্ট 10,000 টাকা পাওনাদারকে 5% বাট্টায় সম্পূর্ণ পরিশোধ করা হলো। আবারও শুনো, ধারে ক্রয়ের মধ্যে সৃষ্ট 10,000 টাকার পাওনাদারকে 5% বাট্টা সম্পূর্ণ পরিশোধ করা হলো। তার মানে এই যে 10,000 টাকা ধারে ক্রয় করেছিল, ধরে নাও এই 10,000 টাকার 5% বাট্টায় পরিশোধ করছে, তার মানে ডিসকাউন্টে পরিশোধ করে দিছে। তাহলে 10,000 টাকার 5% কত হয়, 500। বুঝতে পারছো? 10,000 টাকা 10% হয় 1,000, 5% হয় 500। যারা পার্সেন্টেজ পারো না, পার্সেন্টেজ নিয়ে আমার ভিডিও দেওয়াই আছে, দেখবা ক্লাস শেষে একদম প্লে লিস্ট পাবা, অথবা ক্লাস শেষে অটোমেটিক্যালি তুমি ভিডিওটা পেয়ে যাবে, অথবা আই বাটনে লিঙ্ক চলে আসতেছে, তোমরা সেই লিঙ্কগুলো ক্লিক করে ওই ভিডিওগুলোতে যাইতে পারবা। ওকে, তাহলে এবার দেখো এই জাবেদাটা কি হবে, খুবই মনোযোগ দিতে হবে, তা নাহলে বুঝবে না প্রিয় শিক্ষার্থীরা। আমি কি বললাম যে ধারে ক্রয়ের মধ্যে সৃষ্ট 10,000 টাকা পাওনাদারকে 5% বাট্টা সম্পূর্ণ পরিশোধ করা হলো। তাহলে এই জাবেদাটা কি হবে, যেহেতু ধারে ক্রয় করছে, ধারে ক্রয় করলে কি হয়, ধারে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, পাওনাদারটা ক্রেডিট হয়, কিন্তু পরিশোধ করছে, তাই না? পরিশোধ করছে, তার মানে কি পাওনাদার হবে এখানে ডেবিট। কি হবে, পাওনাদার, পাওনাদার হবে আমাদের ডেবিট, কারণ পরিশোধ করলে কি হয়, পাওনাদারটা তখন কমে যায়। যেহেতু পাওনাদারটা কমে গেছে তার মানে পাওনাদার ডেবিট হবে। পাওনাদার ডেবিট হওয়া মানে এলটা মাইনাস হওয়া। আবারও শুনো, পাওনাদার কেন ডেবিট হলো, ধারে ক্রয়ের মধ্যে সৃষ্ট 10,000 টাকা পাওনাদারকে 5% বাট্টায়, কাকে, পাওনাদারকে 5% বাট্টায় পরিশোধ করছে। তার মানে পাওনাদারকে তুমি যখন পরিশোধ করে দিবা তখন তো ওই পাওনাদার আর পাওনাদার থাকে না, পাওনাদারটা তখন শেষ হয়ে যায়, তখন এই যে পাওনাদারটা ডেবিট হয়ে যায়, তখন এই যে এল মাইনাস। আর কি হবে, টাকাটা আমরা নগদে দিয়েছি, কত টাকা নগদে দিয়েছি বলো, 9,000 ক্রেডিট, ক্রেডিট, তার মানে এই টাকাটা যদি আমি একটু লিখে দেখাই তাহলে পাওনাদার আমাদের হইলো 10,000, আর নগদান হিসেব ক্রেডিট হইলো আমাদের 9,500, 9,500। আর আমরা দিলাম জানি কি, ওই যে ডিসকাউন্ট দিলাম, বাট্টা দিলাম, সেটা কোন বাট্টা বলো তো, যেহেতু ক্রয়ের সাথে সম্পর্কিত এই কারণে হবে ক্রয় বাট্টা। কোন বাট্টা, ক্রয় বাট্টা হলো 500। তাহলে দেখো এটা হলো ক্রেডিট, তাহলে দেখো ডেবিটে 10,000, ক্রেডিট, ক্রেডিটে এই যে 10,000। তাহলে দেখো পাওনাদার ডেবিট হওয়া মানে কি, পাওনাদারটা কমে যাওয়া। পাওনাদার কিভাবে কমে, এই যে এল মাইনাস হয়, এল মাইনাস হলে পাওনাদার কমে। এরপর দেখো নগদটা ক্রেডিট হওয়া মানে কি, সম্পদটা কমে যাওয়া, সম্পদ কমে গেলে এ মাইনাস হয়, তার মানে এটা কি হবে বলো তো, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ক্রয় বাট্টাটা ক্রেডিট হওয়া মানে কি, ক্রয় বাট্টাটা ক্রেডিট হওয়া মানে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাওয়া। কি কমে যাওয়া বলো তো, ওইটা মাইনাস হয়ে যাওয়া। আশা রাখছি তোমরা এটা এতটুকু বুঝতে পেরেছো। আবারও বলি, পাওনাদার ডেবিট হওয়া মানে এল মাইনাস, নগদ ক্রেডিট হওয়া মানে এ মাইনাস, ক্রয় বাট্টা ক্রেডিট হওয়া মানে ওই মাইনাস হবে। এবার আসো, যদি আমাদেরকে বলে যে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে জাবেদা দাও, পারবা না? অবশ্যই পারবা, তোমরা আমার স্টুডেন্ট, কেন পারবা না? পাওনাদারটা যেমন আছে এইটা এই রকমই লিখো, পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট, হ্যাঁ
হ্যাঁ, তার মানে এটা তো এল মাইনাস, হ্যাঁ, পাওনাদার হিসাব ডেবিট এল মাইনাস, টাকা বসাই দেবো 10,000, নগদ ক্রেডিট এত, তাহলে নগদ ক্রেডিট কত 9,500, নগদ ক্রেডিট হওয়া মানে কি এ মাইনাস হওয়া, তাই না? এই দুইটা আমাদের সেম থাকলো। সমস্যাটা কোথায়? এই যে ক্রয় বাট্টা, দেখো ভাই ক্রয় বাট্টা থাকলে কি লিখতে হয়? অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে মজুদ পণ্য। তাহলে এবার লিখতে হবে কি এখানে? মজুদ পণ্য। মজুদ পণ্য, তাহলে মজুদ পণ্য আমরা যদি এখানে ক্রেডিট করে দেই তাহলে অবশ্যই সম্পদটা কি হবে বলো তো? হ্রাস পাবে, কমে যাবে। আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলি, উপরের দুইটা ঠিকই রেখেছি, জাস্ট ক্রয় বাট্টার জায়গায় মজুদ পণ্য লিখেছি, টাকা সব সেমই থাকবে, ঠিক আছে? মজুদ পণ্যটা যেহেতু সম্পদ, এই কারণে এ মাইনাস হয়ে যাবে। তো এখন একটা বিষয় মাথায় রাখবা, এখানে একটা ছোট্ট একটা এন্ট্রি লিখে নাও। এটা একদম বিশেষ জাবেদা। বিশেষ বলতে কেমন? যেটা স্পেশাল জাবেদা, ভেরি ভেরি স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। মুনাফাবিহীন নগদ বিক্রয় লিখে নাও। মুনাফাবিহীন নগদ বিক্রয়, এর জাবেদা কিন্তু উল্টা হয়, মনে রাখবা। মুনাফাবিহীন নগদ বিক্রয়, এর জাবেদাটা হলো বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। বুঝতে পারছো? এক্সেপশন একটাই মাত্র জাবেদা, সেটা হলো মুনাফাবিহীন নগদ বিক্রয় বা মুনাফাবিহীন পণ্য বিক্রয়। ওকে, বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট কেন হয় এর ব্যাখ্যা দিতে গেলে মিনিমাম 3-4 মিনিট অবশ্যই কথা বলতে হবে। সো তোমাদের যদি জানার আগ্রহ থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা তোমরা আমাকে অন্য কোনোভাবে কথা বলতে পারো, অথবা কমেন্টে জানাইতে পারো, আমি এই বিষয়ে একটা ভিডিও দিবনি। সো এখানে ভিডিওটা বড় করা যাবে না। ওকে, তো আশা রাখছি তোমরা এটা বুঝতে পেরেছো। সো আমি এটা মুছে দেব, মুছে দিয়ে আমরা পরবর্তী অংশে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ধৈর্য হারা হওয়ার কিছু নাই। সো এগুলো খুবই সহজ, আমি আশা রাখছি তোমরা খুব সহজ মতো শিখতে পারতেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা যে স্যার এই অংশটা তো আমরা বুঝতে পারিনি। আর আমার বিশ্বাস এখানে না বুঝার কোনো কিছু নাই, আর যদি না বুঝার কোনো কিছু থাকে আমি সেই অংশটাও তোমাদেরকে বুঝাই দেব, টেনশনের কোনো কারণ নেই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা 6 নাম্বারটা দেখি। বিনামূল্যে পণ্য বিতরণ 3,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ। এখন দেখো তো ভাই, আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি কি এমনি এমনি পণ্য বিতরণ করব? হ্যাঁ, আমার স্বার্থ থাকলে করব। এখন আমি ধরে নাও কোথাও কিছু পণ্য বিতরণ করে দিলাম, কেন করলাম? আমার অ্যাডভার্টাইজিংয়ের জন্য, আমার বিজ্ঞাপনের জন্য। সো আমি যখন পণ্য বিতরণ করছি ফ্রি, তারা অবশ্যই পণ্যটা ইউজ করার পর যদি দেখে এই মাল তো অনেক ভালো, তখন কি হবে? এই প্রোডাক্টটা আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা কিনতে আসবে। কিন্তু যদি আমি এই যে এই স্বার্থটা না থাকতো তাহলে তো আমি দিতাম না। এই স্বার্থের কারণেই তো দিছে, এই কারণে এটা হলো একটা বিজ্ঞাপন, ওয়ান কাইন্ড অফ বিজ্ঞাপন। তার মানে এখানে কি হবে? বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন হিসাব হবে ডেবিট, বিজ্ঞাপন হিসাব হবে ডেবিট, আর ক্রয় হিসাব হবে ক্রেডিট। এখন দেখো আবারও জাবেদাটা পড়ি। বিনামূল্যে পণ্য বিতরণ, কি বিতরণ করছে বলো তো? সরি, কি বিতরণ করছে? পণ্য। পণ্যের নামে কোনোদিন হিসাব হয় না, পণ্য চেক এগুলোর নামে হিসাব হয় না। পণ্যর পরিবর্তে কি লিখতে হয়? ক্রয় হিসাব লিখতে হয়। পণ্যের পরিবর্তে কি লিখতে হয়? ক্রয় হিসাব লিখতে হয়। এই জন্য দেখো ক্রয় হিসাব ক্রেডিট। এখন ডেবিট কি? যেহেতু বিজ্ঞাপন দিছি আমরা, যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করছে, বিনামূল্যে কেন করলাম? বিজ্ঞাপনের জন্য, এই জন্য বিজ্ঞাপন ডেবিট। আর বিজ্ঞাপনটা আমাদের কি? ব্যয়। বিজ্ঞাপনটা আমাদের কি? ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। এই যে দেখো ব্যয় ডেবিট হয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। তার মানে এটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া মানে ওইটা মাইনাস হওয়া। আই থিঙ্ক বুঝতে পারছো। এখন নগদান হিসাব, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট হওয়া মানে কি? ক্রয় ডেবিট হলে ব্যয় বৃদ্ধি পায়, আর ক্রয় ক্রেডিট হলে ব্যয়টা হ্রাস পায়। আর ব্যয় হ্রাস পেলে কি হয় বলো তো? ওইটা প্লাস হয়। ব্যয় হ্রাস পেলে কি হয়? ওইটা প্লাস হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো, আশা রাখছি বুঝতে পেরেছো। এখন বলো অবিরত বা নিত্যর ক্ষেত্রে এই জাবেদাটা কি হবে? দেখো বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিটেই থাকবে এখানে, বিজ্ঞাপন হিসাব ডেবিটেই থাকবে, তার মানে ওই হ্রাসেই পাবে। আর শুধু ওই যে ক্রয় হিসাবটা আছে না, তো এখানে ক্রয় হিসাবের পরিবর্তে কি লাগবে? মজুদ পণ্য। মজুদ পণ্য ক্রেডিট এ মাইনাস, কারণ মজুদ পণ্য ক্রেডিট হওয়া মানে কি? সম্পদটা কমে যাওয়া, এখানে সম্পদ কমে যায়। আর এখানে ক্রয় করলে ওইটা প্লাস হয়, কারণ ক্রয়টা যে কমে গেল না, এই কারণে ওইটা আমাদের
প্লাস হয়েছে। সো আশা রাখছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। সো এখানে আসলে ও এ মাইনাস লেখা না, এখানে এ মাইনাস মানে কি সম্পদ হ্রাস পাওয়া বা সম্পদ কমে যাওয়া, একই তো কথা। এগুলো তোমরা লিখে নিবা, প্রত্যেকটাই লিখে রাখবা ভাই, এগুলো পরীক্ষায় আসবে। ওকে, এরপর তাহলে আমরা এবার চলে যাব পরবর্তীতে, যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন এর জাবেদা কি বলো তো? মনে রাখবা উত্তোলন সাধারণত সব সময় ডেবিট হয়, মনে রাখবা উত্তোলন সাধারণত সবসময় ডেবিট হয়। তার মানে মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব হবে কি? উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? যেহেতু পণ্য উত্তোলন করছে, টাকা উত্তোলন করে নাই, তাহলে নগদ দিতাম। যেহেতু পণ্য উত্তোলন করছে এই জন্য পণ্যটা ক্রেডিট হবে। পণ্য তো কোনোদিন ক্রেডিট হয় না। কি ক্রেডিট হয়? ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ভাইয়া এখানে আমাদের কি হলো? উত্তোলন করলে কি হয়? মালিকানা সত্ত্বটা কমে যায়, আর ক্রয় হিসাব ক্রেডিট হওয়া মানে কি? আমাদের ওইটা প্লাস হয়ে যাওয়া। এই যে একটু আগে বললাম, ক্রয় হিসাব ক্রেডিট হলে কি হয়? ওই প্লাস হয়। ক্রয় হিসাব ক্রেডিট হলে কি হয়? ওই প্লাস হয়। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ক্রয় হিসাব ক্রেডিট করলে ওইটা প্লাস হয়। বুঝতে পারলা? এই প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো? তোমাদের জন্য এত চিল্লাচ্ছি, কিন্তু এতক্ষণ পর্যন্ত একটা কমেন্ট করা যেত, একটা সাবস্ক্রাইব করা যেত, একটা শেয়ার করা যেত, কিন্তু তোমরা এগুলো করবা না কেন? কারণ তোমাদের এগুলো করতে ভালো লাগে না। এত কষ্ট করে ভিডিও তৈরি করি ফ্রিতে তোমাদের উদ্দেশ্যে, তোমাদের হেল্প হওয়ার জন্য। সো দেখবা যে 20টা ভিডিও হয়ে যাওয়ার পর আমি আর ক্লাস নিচ্ছি না, তো তখন খুব মিস করবা। তো যারা আসলে পড়াশোনার ক্ষেত্রে টাকা ব্যয় করতে চায় না, তাদের উদ্দেশ্যে আসলে আমার এই ভিডিওগুলো তৈরি করা। তারা যাতে অন্তত ইউটিউব থেকে ফ্রিতে অ্যাকাউন্টিং শিখে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং সে বলবে হ্যাঁ আমি তালেব ভাইয়ার ফ্রি ক্লাস দেখে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। ইনশাল্লাহ আমি যেগুলো ক্লাস নিচ্ছি এগুলো থেকে হুবহু কমন আসবে, বিশ্বাস করো ভাই, বিলিভ মি। তাহলে আমরা ক্লাসটি আবারও শুরু করে দেই। সো এবার বলো দেখি এটা কি হবে, বলতে পারবা? উত্তোলন তো এটাই থাকবে। তো উত্তোলন হিসাব কি হবে বলো তো? উত্তোলন হিসাব আমাদের ওই ডেবিটেই থাকলো, তার মানে কি ওইটা মাইনাসেই হলো, তাই না? ওইটা আমাদের মাইনাসেই হবে। আর এখানে ক্রয় হিসাব ক্রেডিট হওয়া মানে কি? ক্রয় হিসাব ক্রেডিট থাকলে কি হয়? যে মজুত পণ্য হিসাব ক্রেডিট। তার মানে ক্রয়ের পরিবর্তে তো মজুত পণ্য লিখতে হয়, তাই না? তার মানে মজুত পণ্য লিখলাম, মজুত পণ্য হিসাব ক্রেডিট। এগুলো তোমরা ভালো করে লিখবে। হ্যাঁ, আমি কিন্তু কি করছি রে বলো তো? কি করছি? আমি কিন্তু ভালো করে লিখে নাই, তোমরা খাতার মধ্যে খুব ভালো করে নোট করবা। ওকে, সো আমি কিন্তু ভালো করে লিখিনি, কারণ ভালো করে লিখতে গেলে আবার অনেক সময়ের দরকার। তো ভিডিওটা বড় হয়ে যাবে না, বুঝো না? তোমরা তো আবার একটু ভিডিও বড় হলে আবার দেখতেও চাও না, কি এক যন্ত্রণা। ভালো করে লিখতেও পারি না, ভালো করে বলতেও পারি না, কারণ ভিডিও বড় হয়ে যায়। আর ভিডিও বড় হইলে তোমরা বলো যে ভিডিও এত বড়, সেই কারণে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সো বললাম আর কীভাবে ফান করে বললাম। সো তোমরা একটু খুব মনোযোগ দিয়ে দেখো। তো কী হইলো এখানে? উত্তোলনটা তো উত্তোলনই থাকলো, কারণ এগুলোর পরিবর্তে মজুত পণ্য বসে, তার মানে ক্রয় হিসেবে ক্রেডিট মানে যে মজুত পণ্যটা ক্রেডিট হয়ে গেল। তো আই থিঙ্ক তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এরপর দেখি কি আছে। এরপর আর একটা মাত্র জাবেদা আছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন জাবেদা। সো এইটাতে একটু খুব মনোযোগ দিতে হবে সোনারা, একটু মনোযোগ দিতে হবে। সো তোমরা যদি মনোযোগ না দাও ভাই বোনেরা, তাহলে কিন্তু ধরা খাবা, বিশাল বড় ধরা খাবা প্রিয় শিক্ষার্থীরা। আমি প্রশ্নটা পড়ে একটু দেখো। ধারে বিক্রিত পণ্য ফেরত আসলো 5,000 টাকা। ধারে বিক্রিত পণ্য ফেরত আসলো 5,000 টাকা। ওকে, এরপর যার ক্রয় মূল্য ছিল 3,000 টাকা। তাহলে ধারে বিক্রিত পণ্য ফেরত আসলো কত? 5,000 টাকা। ওই 5,000 টাকার ক্রয় মূল্য কত ছিল? 3,000 টাকা। তাহলে এই যে প্রথম অংশটুকু জাবেদা কি হবে বলো? যে ধারে বিক্রিত পণ্য ফেরত আসলো 5,000 টাকা, এর জাবেদা কি হবে? এই ধারে বিক্রিত পণ্য ফেরত আসলো এর জাবেদা হলো বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট, তাই না? বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট, তাই না? বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। এখানে কিন্তু যে বাকি অংশটুকু জাবেদা হবে না, মনে রাখবা, নোট দিয়ে লিখে দাও, ফেরত আসা পণ্য ক্রয় মূল্যের প্রয়োজন নেই। ফেরত আসা পণ্যের ক্রয় মূল্যের প্রয়োজন নেই, সেই জাবেদাটা এখানে হয় না। বুঝতে পারলা? তাহলে এই যে বাকি অংশটুকু বুঝো নাই,
স্ক্রিনে কি দেখা যাচ্ছে আমার এই প্রশ্নটা? আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, ধারে বিক্রিত পণ্য ফেরত আসলো 5,000 টাকা, যার ক্রয় মূল্য 3,000 টাকা। ওই যে 5,000 টাকারটা শুধু আমরা জাবেদা দেব, বাকি 3,000 টাকারটা এখানে আসে না, এই কারণে আমরা এখানে দিব না। তাহলে প্রথম 5,000 টাকা জাবেদা কি, যেহেতু বিক্রিত পণ্য ফেরত আসছে এই জন্য বিক্রয় ফেরত হবে ডেবিট। আর কি হবে, সাধারণত ফেরত আসে ধারে যেগুলো ক্রয় বিক্রয় হয় সেগুলা, তার মানে দেনাদার হবে ক্রেডিট। যেহেতু এটা বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, এই জন্য দেনাদার ক্রেডিট। তাহলে বলো, বিক্রয় ফেরত আসলে আমাদের কি হয়? বিক্রয় ফেরত আসলে আমাদের কি হয়? বিক্রয় ফেরত আসলে আমাদের আয়টা হ্রাস পায়। আয় হ্রাস পাওয়া মানে মালিকানা সত্ত্বটা কমে যাওয়া। আয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব কমে যায়। এরপর দেনাদার ক্রেডিট। দেনাদার ক্রেডিট হবে নাকি, দেনাদারটা সম্পদ, সম্পদটা কমে যায়। ঠিক আছে, সম্পদটা কমে যায়। এরপর তাহলে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে জাবেদাটা কি হবে বলো তো? অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে জাবেদা কি হবে ভাইয়া? এই যে বিক্রয় ফেরত আর দেনাদার, এটা যা আছে তাই লিখতে হবে। বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। তাহলে এটা নিয়ে কি হয়েছিল, ওই মাইনাস আর হলো এ মাইনাস। এটা তো একটা অংশগুলো, আর বাকি অংশটুকু ছিল না। এই অবিরত বা নিত্যর ক্ষেত্রে ক্রয়ের অংশটুকুও নিয়ে আসতে হবে। আবারও শুনো ভাই, মনোযোগ দাও, আমি বারবার বুঝাবো, এটা সমস্যা নেই। যে ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে 5,000 টাকা, সেই জাবেদাটা তো এটাই, তাই না? তাই অবিরত বা নিত্য এবার আর একটু উল্টা খেলা খেলবে। কি খেলা খেলে, একটু মনোযোগ দাও। যে যার ক্রয় মূল্য ছিল 3,000 টাকা, এই যে 3,000 টাকা আছে না, এই 3,000 টাকা জাবেদা দিতে হবে। বুঝতে পারছো? এই 3,000 টাকা জাবেদা। তাহলে যার ক্রয় মূল্য ছিল 3,000, ভাই ক্রয় মূল্য 3,000 টাকা যদি থাকে, তাহলে এর জাবেদাটা কি হবে? এর জাবেদা হলো মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ভাই ক্রেডিট। এর জাবেদা কি হবে? মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। তাহলে মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হবে আমাদের ক্রেডিট। তাহলে মজুদ পণ্য ডেবিট হওয়া মানে কি, এ প্লাস হওয়া। এই যে মজুদ পণ্যটা তো সম্পদ, তাহলে সম্পদ যখন বৃদ্ধি পায় তখনই তো ডেবিট হয়, তার মানে এ প্লাস মানে মজুদ পণ্যটা ডেবিট। ওকে, এরপর কি, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। আর বিক্রিত পণ্যের ব্যয় যদি আমাদের ক্রেডিট হয়, তার মানে ব্যয়টা হ্রাস পায়। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, ব্যয় কথা যেহেতু আছে, তার মানে একটা ব্যয় হয়েছে, তার মানে ব্যয়টা ক্রেডিট হওয়া মানে কি, ব্যয়টা কমে যাওয়া। আর ব্যয়টা যদি কমে যায়, তার মানে কি হয়, ওইটা আয়টা বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পাওয়া মানে ওইটা প্লাস হওয়া। বুঝতে পারছো? তো আবারও বলি, আবারও জাবেদাটা শুনো। ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে 5,000 টাকা, যার ক্রয় মূল্য 3,000 টাকা। প্রথম কথা, কালীন বা কালান থেকে শুধু প্রথম অংশটুকু জাবেদা দিতে হবে, পরের অংশটুকু না। যার ক্রয় মূল্য 3,000 টাকা, এই জাবেদাটা এখানে আসবে না, প্রথম অংশটুকু আসবে। আর ওই প্রথম অংশটুকু জাবেদাটা আমরা এখানেও লিখে ফেললাম। অবিরত বা নিত্যর ক্ষেত্রে তখন দুটো জাবেদা হয় আর কি। এখানে লিখে ফেলার পর ওই যে বাকি অংশটুকু, যার ক্রয় মূল্য 3,000 টাকা, এই 3,000 টাকা জাবেদা দিলাম এখানে। এটা কিন্তু 5,000 টাকা জাবেদাটা, ঠিক আছে? এটাও 5,000 হবে, এটাও 5,000 হবে, এটাও গেলে 5,000, এটাও 5,000। তাহলে এটা হবে 3,000, এটাও হবে তোমার 3,000। তাহলে এখানে কি হলো, ওই যে যার ক্রয় মূল্য ছিল কত, 3,000, তাহলে ক্রয় মূল্য 3,000 মানে কি, ওটা এখানে দিতে হবে মজুদ পণ্য ডেবিট আর বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। আর বিক্রিত পণ্যের ব্যয় মানে কি, ব্যয়টা ব্যয় কমে যাওয়া, এই জন্য ক্রেডিট হয়েছে। ব্যয় কমে যাওয়া মানে ওইটা প্লাস হওয়া, মানে মালিকানা সত্ত্বটা তখন বৃদ্ধি পায়, এই জন্য আমাদের ক্রেডিট হয়েছে। সো আশা রাখছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। সেই রকম আর বেশি নাই, হয়তো বা 2-1টা থাকলেও থাকতে পারে তোমাদের বইয়ের মধ্যে। আমি সবগুলোই করে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও একটা কথা বলি। সো যদি এইভাবে ঘুরতে চাও, ঠিক আছে, যদি এইভাবে ঘুরতে চাও, পোজ দিতে চাও যে হ্যাঁ আজকে আমি কার্জন হলে এসেছি, আজকে আমি আমার ইউনিভার্সিটির প্রথম ক্লাস করেছি, আমি আজকে অমুক বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছি, আমি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছি বলতে তুমি যদি চান্স পাও না, সেক্ষেত্রে তোমার একটা অপরচুনিটিস থাকে যে তুমি বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গাতে ঘুরতে যেতে পারবা, মানে ভালো ভালো বন্ধু বান্ধব পাবো না, তখন আর কি অটোমেটিক্যালি কি যেতে পারবা। টাকা পয়সা যেভাবেই হোক ম্যানেজ হবে। কীভাবে ম্যানেজ হবে বলো তো? টিউশনি করাই হোক, ও 7 পাস করে যেভাবেই হোক ম্যানেজ হবে এবং ঘুরতে পারবা এবং সুন্দর একটা লাইফ লিড করতে পারবা। মনে রাখবা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তোমার জীবনের পরবর্তী দরজা খুলে যাবে। আর যদি চান্স না পাও, তাহলে পরবর্তী স্টেপ, পরবর্তী দরজা টোটালি বন্ধ হবে বলে তুমি ধরে নিতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি চাও তোমার ফিউচার উজ্জ্বল হোক, তাহলে এখন থেকেই খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং সঠিক জায়গায় নিতে হবে। এমন কোনো স্যারের কাছে নেওয়া যাবে না যে একটা জিনিস শিখাচ্ছে কিন্তু কঠিন করে শিখাচ্ছে, তুমি বুঝতেছো না। সো আলটিমেটলি ফলাফল হবে গোল্লা মানে জিরোতে থাকা যাবে না। তোমাকে ভালো করে শিখতে হবে, একবার শিখতে হবে, ওই একবারেই
শেষ। বারবার এত শিকার কি আছে, একই টপিক বারবার পড়লে তুমি ইংরেজি কখন পড়বা, বাংলা কখন পড়বা, অন্য কিছুগুলো কখন পড়বা। তাই অ্যাকাউন্টিংয়ে বেশি সময় ইনভেস্ট করা যাবে না। সো যতটুকু পারো ভালো একটা টিচারের কাছে পড়ো। আমি বলতেছি না আমার কাছে পড়ো, তুমি যেখানেই পড়ো ভালো একজন টিচারের কাছে পড়বা, যাতে তোমাকে ভালো করে শেখায়। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি পর্যন্তই। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই একটা কমেন্ট করবা, অবশ্যই একটা লাইক দিবা। আজকের ক্লাসটি পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।